সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি কথা বলবো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এ অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 19-এ আসা যে সিকিউ প্রশ্নটা সেটা নিয়ে। তো আজকে আমরা এটা সমাধান দেখব এবং ব্যাখ্যাও দেখব। সো প্রথমে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রের মধ্যে উপরে একটা লেখা আছে দিস আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। এই লেখার নিচে আবার একটা ছবি দেওয়া আছে, ছবির আবার লোকেশনও দেওয়া আছে ওয়াটার লিলি ডট জেপিজি। ওকে, তাহলে প্রথম চিত্রটা আমরা বুঝলাম। পরবর্তী চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ওয়েবসাইট স্ট্রাকচার থেকে প্রশ্ন আসছে। তোমরা 2019 সালের যে প্রশ্নগুলো আসছে তার মধ্যে বেশিরভাগ বোর্ডেই ওয়েবসাইট স্ট্রাকচার থেকে কিন্তু প্রশ্ন করছে। তার মানে ওয়েবসাইট স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। যাদের এটা আনক্লিয়ার, এখনো পর্যন্ত ভালো করে পড়োনি, অবশ্যই হচ্ছে এটা ভালো করে পড়ে নিও। আমরা জানি ওয়েবসাইট স্ট্রাকচার হচ্ছে চারটা: লিনিয়ার, হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক, তারপর হচ্ছে হাইব্রিড। এই চারটা হচ্ছে আমাদের ওয়েবসাইট কাঠামো। ভালো করে তোমরা একটু এগুলো ভালো করে পড়ে নিবা। এগুলোর ক্লাস হচ্ছে অলরেডি আমার ওয়েব ডিজাইন পরিচিতির ক্লাসের মধ্যে আছে। ওকে ওকে, তাহলে আমরা অ্যান্সার করা শুরু করি। আমাদের ক প্রশ্নে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস কি। তাহলে আইপি অ্যাড্রেস হচ্ছে কি, আমরা নিচে একটু দেখি। ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। আমরা জানি ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা কম্পিউটার বা প্রত্যেকটা ওয়েবসাইটের একটা অদ্বিতীয় ঠিকানা থাকে। এই ঠিকানাকে হচ্ছে কি বলা হয়? আইপি অ্যাড্রেস বলা হয়। তাহলে তোমরা লিখবা যে ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটি কম্পিউটারের এবং প্রতিটি ওয়েবসাইটের একটি অদ্বিতীয় ঠিকানা থাকে। এই ঠিকানাকে হচ্ছে আইপি অ্যাড্রেস বলা হয়। আর আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। জাস্ট এইটুকু লিখলেই হবে, এর বেশি লেখার দরকার নাই, কারণ এটা আমাদের ক প্রশ্ন। রাইট? ওকে, এরপরে আমাদের খ প্রশ্নে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় কেন? তাহলে দেখো, ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয় কেন? ওয়েব ব্রাউজার হলো একটা সফটওয়্যার যার মাধ্যমে একজন ইন্টারনেট ব্যবহারকারী যে কোনো ওয়েবসাইটের লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পারেন। তাহলে কি বললাম? ওয়েব ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে একজন ইন্টারনেট ব্যবহারকারী যে কোনো ওয়েবসাইটের লিখা, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি তিনি দেখতে পারেন, অনুসন্ধান করতে পারেন এবং সেগুলো ডাউনলোডও করতে পারেন। জাস্ট নিজের ভাষায় বুঝে লিখবা। এখানে যেমন আছে তেমন লিখার দরকার নেই, নিজের মতো করে নিজে বুঝে সেটা লেখার চেষ্টা করবা। তাহলে এটা তোমার কাছে মনে থাকবে এবং এটা অনেক ইফেক্টিভ হবে। স্যাররাও বুঝবে যে না তুমি বুঝে লিখছো। ঠিক আছে? এরপর বলা হচ্ছে দেখো সার্চ ইঞ্জিন এটা কি? সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। তার মানে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েব সার্ভার থেকে খুব সহজেই আমি যে কোনো তথ্য খুঁজে বের করতে পারি। আমি ছোট্ট একটা ডিফারেন্স যদি তোমাদেরকে বোঝাই, দেখো তুমি যখন এই যে ব্রাউজারের মধ্যে কোনো একটা ইউআরএল লিখবা, মানে কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা লিখবা, তোমাকে কিন্তু ব্রাউজার সরাসরি সেই ওয়েবসাইটের মধ্যেই নিয়ে যাবে। যেমন তুমি লিখছো www.youtube.com, তোমাকে সরাসরি হচ্ছে ইউটিউবের কাছেই নিয়ে যাবে। কিন্তু আমাদের যেই কি আছে সার্চ ইঞ্জিন কিন্তু এরকম না। সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি করে থাকি? আমরা কিছু কিওয়ার্ড ইউজ করে থাকি। যেমন তুমি কোনো একটা তথ্য খুঁজতে চাচ্ছ, তুমি অ্যাকচুয়ালি জানো না যে তোমার তথ্যটা কোথায় রাখা আছে। সো তুমি সার্চ ইঞ্জিনে যখন ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবা, তখন এই তথ্য যেই ওয়েবসাইটগুলোতে আছে ওই ওয়েবসাইটগুলো তোমার সামনে শো করাবে কে? সার্চ ইঞ্জিন। তার মানে ওয়েব ব্রাউজার আমরা সরাসরি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে ওয়েবসাইটে চলে যেতে পারি। আর সার্চ ইঞ্জিনে আমাদের প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন কিওয়ার্ড ইউজ করে আমাদের ওই তথ্যটা কোন ওয়েবসাইটের মধ্যে আছে সেটা হচ্ছে আমরা খুঁজে পেতে পারি। ঠিক আছে? তুমি কোনো একটা কিওয়ার্ড লিখলে দেখবা অনেকগুলো ওয়েবসাইট তোমার সামনে চলে আসছে ওই বিষয়ের উপরে। এখন তুমি তোমার প্রয়োজন অনুসারে যে কোনো একটাতে গিয়ে এটা দেখে নেবা। তাহলে এই দুইটা ডিফারেন্স লিখলেই হচ্ছে তোমাদের কাজ শেষ। লিখবা ওয়েব ব্রাউজার হলো একটা সফটওয়্যার যার মাধ্যমে একজন ইন্টারনেট ব্যবহারকারী যে কোনো ওয়েবসাইটে লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা হচ্ছে দেখতে পারেন। আর সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। ঠিক আছে? ওকে, ফাইন, এটুকু লিখলেই শেষ। এরপর আমাদের গ প্রশ্নে বলা হচ্ছে ব্রাউজারে উদ্দীপকের ন্যায় চিত্র 1 এর ফলাফল পেতে প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। তার মানে চিত্র 1 যেটা আমাদের দেওয়া আছে এটাকে আমাদের কোড করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে একটা লেখা আছে, লেখাটা হচ্ছে দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। তুমি দেখো লেখাটা কিন্তু কোনো বড় লেখা না, জাস্ট নরমাল একটা লেখা। তাহলে নরমাল লেখার জন্য আমরা প্যারাগ্রাফটা একটা ইউজ করব অলওয়েজ। এরপর আমাদের ছবিটা যুক্ত করার জন্য ছবির যে লোকেশন বা ছবির যে সোর্স, ছবিটা কোথায় রাখা আছে, সো ছবির সোর্স হচ্ছে দেওয়া আছে ওয়াটার লিলি ডট জেপিজি।
তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের মেইন, এই দুইটা হচ্ছে আমাদের থাকলেই হচ্ছে আমরা এখন খুব সহজে কোড করে ফেলতে পারবো। তাহলে আমরা প্রথমে শুরু করলাম ওপেনিং এইচটিএমএল, দেন ওপেনিং বডি। আমরা জানি হেড অংশটা লেখার দরকার হয় না, কারণ হেডের এখানে কোনো কাজ নাই। দেন আমরা শুরু করলাম ওপেনিং পি, দেন ক্লোজিং পি এর মধ্যে আমি রাখলাম দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, যেহেতু লেখাটা হচ্ছে নর্মাল লেখা, যেহেতু আমাদের লেখাটা হচ্ছে নর্মাল লেখা। যদি লেখাটা বড় হতো সেক্ষেত্রে আমরা হেডিং ট্যাগ ইউজ করতাম, যদি লেখাটা বোল্ড হতো সেক্ষেত্রে আমরা বোল্ড ট্যাগ ইউজ করতাম। সো লেখাটা যেমন হবে আমরা তেমন ট্যাগই হচ্ছে লেখার উপর ভিত্তি করে ইউজ করব। ওকে, এখন আমরা এরপরে ইমেজটা লিখে ফেলি। এখন দেখো, এই যে তোমরা ওপেনিং পি এবং ক্লোজিং পি এর মধ্যে দিস আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার এই লেখাটা লেখার পরে লেখাটা এভাবে শো করবে, ঠিক আছে? কিন্তু দেখো লেখার পরেই হচ্ছে ছবিটা আছে, তাই না? লেখার নিচে আছে, তাহলে একটা লাইনের পর আরেকটা লাইন আসার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। যদিও এখানে দেওয়া নাই, তো তোমরা এটা দিবা। এই যে দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার এই লেখাটার নিচেই যেহেতু ছবিটা আছে, তোমার কি করতে হবে, এই যে পাশে হচ্ছে বিআর ট্যাগ ইউজ করতে হবে, যাতে করে তোমার ছবিটা তোমার লেখাটার নিচে চলে আসে। যদি তুমি বিআর ট্যাগটা ইউজ না করো, মানে ব্রেক ট্যাগটা ইউজ না করো, তোমার ছবিটা পাশে চলে আসবে। দিস আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার এই লেখাটার পাশে চলে আসবে। অলরাইট, এখন আমরা ইমেজটা লিখে ফেলি। আমরা শুরু করলাম আইএমজি, ইমেজ একটা এমটি ট্যাগ। এরপর আমরা এসআরসি, এসআরসি মানে সোর্স, ছবির লোকেশন কোনটা, সোর্স দিয়ে আমরা ইকুয়াল দিয়ে ভ্যালুটা লিখে দিলাম। আমাদের ভ্যালু হচ্ছে কি, এই যে ওয়াটার লিলি ডট জেপিজি, এটা আমরা লিখে দিলাম এসআরসি, এসআরসি ওয়াটার লিলি ডট জেপিজি ডাবল কোটেশনের মধ্যে। সবসময় অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে কি কেমন হবে, আমরা ইকুয়াল দিব, তারপর ডাবল কোটেশনের মধ্যে আমাদের ভ্যালুটা লিখবো, ঠিক আছে? ওকে, এরপর যদি আমাদের প্রশ্নের মধ্যে হাইট উইডথ দেওয়া নাই, এখানে কোনো হাইট উইডথ মেনশন করা নাই, বাট তুমি হচ্ছে কি করবা, নিচ থেকে দিয়ে দিবা। আর যদি না দাও সেক্ষেত্রে কোনো ভুল নাই। যদি তুমি শুধু এইটুকু লিখো আইএমজি এসআরসি ইকুয়াল ওয়াটারলিলি ডট জেপিজি ভ্যালুটা দিছো, দেন তোমার ইমেজটা একটা ক্লোজ করে দিছো, মানে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিছো, অ্যাঙ্গেল ব্র্যাকেট, তাহলে এইটুকু হচ্ছে কারেক্ট। আর যদি তুমি চাও যে না আমি একটু সুন্দর করে লিখতে চাচ্ছি, সো আমি যেহেতু উইথ এবং হাইট দেওয়া নাই বাট আমি নিচ থেকে দেই, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, তুমি চাইলে হচ্ছে নিচ থেকে দিতে পারো। তো এখানে উইথ দেওয়া হয়েছে হচ্ছে 300 আর হাইট দেওয়া হয়েছে কত, 400, ঠিক আছে? এরপর আমরা ক্লোজিং বডি, ক্লোজিং এইচটিএমএল, জাস্ট সিম্পল একটা কোড, তুমি 3 নাম্বার পেয়ে যাবা, খুবই সিম্পল, রাইট? আচ্ছা, এরপর আমাদের ঘ প্রশ্নে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। উদ্দীপকের চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামোটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়, উক্তিটি সত্যতা যাচাইপূর্বক মতামত দাও। তার মানে এই যে একটা উক্তি আমাদেরকে দেওয়া হয়েছে যে চিত্র 2 যেটা আমাদেরকে উপরে দেওয়া আছে, এই কাঠামোটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা আদর্শ নয়, এই যে উক্তিটা, সেই উক্তিটার সত্যতা আমাদের যাচাই করতে হবে এবং আমাদের মতামত দিতে হবে কথাটা সত্য কিনা। তাহলে এই যে একটা দেখো, এই যে একটা চিত্র তুমি দেখতে পাচ্ছ, এই চিত্রটা মূলত কোন ওয়েবসাইট কাঠামো, এটা হচ্ছে লিনিয়ার কাঠামো। কেমনে বুঝছো, কারণ একটা পেজের পর যদি আরেকটা পেজ থাকে এবং ওই ওয়েবসাইটের মধ্যে অল্প সংখ্যক যদি ওয়েব পেজ থাকে, এই ধরনের যে কাঠামোটা, যেখানে একটা সিরিয়াল থাকবে, একটা তোমার ক্রম থাকবে, এই ধরনের আমরা ওয়েবসাইটগুলোকে কি বলে থাকি, কাঠামোগুলোকে হচ্ছে আমরা লিনিয়ার কাঠামো বলে থাকি, যেখানে আমরা একটা পেজের পর আরেকটা পেজ, একটা পেজের পর আরেকটা পেজে যেয়ে থাকি, সরাসরি হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া যায় না, ঠিক আছে? সো আমরা দেখি এটা আমরা কিভাবে অ্যান্সার করব। যদিও এখানে অনেক বড় করে আছে, বাট তোমাদের এত বড় করে অ্যান্সার করার দরকার নাই, জাস্ট তুমি সিম্পলি বুঝে তোমার মতো করে লিখবা। আমি সবসময় এটা বলে আসছি, ওয়েবসাইট কাঠামোর ক্লাসও এটা বলে আসছি, জাস্ট তুমি কাঠামোগুলোকে ভালো করে বুঝে নিজের মতো করে তুমি লিখবা, নো প্রবলেম। স্যার হচ্ছে তোমাকে অবশ্যই নাম্বার দিবে, কারণ স্যার দেখবে হচ্ছে তুমি নিজে বুঝে লিখছো কিনা, ঠিক আছে? ফাইন, তাহলে আমরা শুরু করি। এখানে বলা হচ্ছে দেখো, উদ্দীপকের চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামোটি হলো লিনিয়ার কাঠামো। যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে দেখার প্রয়োজন পড়ে তখন লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। তোমরা দেখতে পাচ্ছ এই যে এটাতে হচ্ছে আমরা একটা পেজের পর আরেকটা পেজ, একটা পেজের পর আরেকটা পেজ, এভাবে করে আমরা ক্রমানুসারে হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটটিকে দেখতে পারবো। তো যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে দেখার প্রয়োজন পড়ে তখন হচ্ছে লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। পেজের সংখ্যা কম হলে এই ধরনের কাঠামো উপযোগী। আমি তোমাদেরকে একটু আগেই বললাম, যদি কোনো ওয়েবসাইটের পেজের সংখ্যা কম থাকে তখন তুমি এই ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার যদি ইউজ করো, এটা হচ্ছে কি উপযোগী একটা ওয়েবসাইট স্ট্রাকচার, কারণ তোমার পেজের সংখ্যা আছে 4টা 5টা 6টা, এটা সিম্পল, এটা যে কেউ হচ্ছে 4-5টা পেজে একটার পর একটা গিয়ে সে দেখতে পারবে। ওকে, এ ধরনের কাঠামোতে মূল পেজ থেকে, অর্থাৎ তোমার যে মেইন হোম পেজ আছে, মূল পেজ থেকে শুরু হয়ে ডকুমেন্টের পরবর্তী ধাপগুলো সম্পর্কে বর্ণনা করে। অর্থাৎ এখানে হচ্ছে তোমার ধরো তুমি কোনো একটা বইকে তোমার ওয়েবসাইটে কি করছো, পাবলিশ করছো। সো ওয়েবসাইটে যখন তুমি কোনো বই পাবলিশ করবা, ইউজুয়ালি কি হবে,
যে তোমার ওয়েব পেজের প্রথম পেজে ইন্ট্রোডাকশন থাকবে, এরপরে একটা একটা টপিক তোমার এরপরে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা টপিকের আলোচনা হচ্ছে এরপরে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে। সো আমরা প্রথমে হচ্ছে কি দেখি যে আমাদের যেই বইয়ের কনটেন্টগুলো, সেই কনটেন্টগুলো দেখে থাকি। তারপর হচ্ছে আমাদের কনটেন্টগুলো সম্পর্কে বিস্তারিত আমরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা পেজ আমরা পেয়ে থাকি। সো এটা এখানে বলা হচ্ছে। এরপর এই ধরনের পেজগুলোকে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করে যুক্ত করা হয়ে থাকে। তোমরা দেখবা যখন তুমি গুগলে সার্চ করবা, দেখবা গুগলে তোমার সার্চ করার পর অনেকগুলো তোমাকে ওয়েবসাইট দেখালো। সবার শেষে যখন তুমি যাবা, গিয়ে দেখবা নেক্সট পেজ 1 2 3 4 এরকম কিন্তু কি দেওয়া থাকে, পেজ নাম্বার দেওয়া থাকে। অর্থাৎ তুমি চাইলে যে ক্লিক করলে তুমি কোথায় চলে যাবা, নেক্সট পেজে চলে যাবা, বা তুমি চাচ্ছ পঞ্চম পেজে চলে যাওয়ার জন্য, সেক্ষেত্রে পঞ্চম পেজে যেতে পারবা। বা তুমি নেক্সট পেজে যাওয়ার পরে আগের পেজে আসতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি প্রিভিয়াস এই যে বাটনটাতে ক্লিক করলে সেক্ষেত্রে তুমি প্রিভিয়াসে চলে আসবা। সো এই যে একটা ওয়েব পেজের আমরা একটা ওয়েবসাইটের মধ্যে তার পেজগুলোকে আমরা নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট এভাবে করে লিঙ্ক দ্বারা যদি যুক্ত করে দেই, অর্থাৎ নেক্সটটাতে যাওয়ার জন্য পরবর্তী পেজকে আমরা নেক্সট এই বাটনের সাথে যুক্ত করে দিলাম। সেক্ষেত্রে আবার মানে পূর্বে পেজে আসার জন্য আমরা প্রিভিয়াস বাটনটা দিলাম। সো এরকম করে হচ্ছে মূলত করা হয় কোথায়, এই যে লিনিয়ার কাঠামোতে। ঠিক আছে, ওকে। এরপর দেখো বইপত্র, ম্যাগাজিন ইত্যাদিতে হচ্ছে এই কাঠামো ব্যবহার করা হয়। এরপর লিনিয়ার কাঠামোয় ওয়েব পেজগুলো হচ্ছে মানে ধারাবাহিকভাবে হচ্ছে কি থাকে, সাজানো থাকে। এখানে এই কথাটাই আছে, লিনিয়ার কাঠামোতে ওয়েব পেজগুলো হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে কি পরপর সাজানো থাকে বা পরপর উপস্থাপন করা হয়। এই যে আমি এই কথাগুলো বললাম, এগুলো তুমি তোমার নিজের ভাষায় হচ্ছে কি করবা, খাতায় লিখবা। এখানে যেমন আছে তেমন লিখার দরকার নাই, তুমি নিজের মতো করে লিনিয়ার কাঠামো কি সেটা তুমি লিখবা। লিনিয়ার কাঠামো হচ্ছে এমন একটা কাঠামো যেটা ছোট ওয়েবসাইটের হচ্ছে কি করা হয়, ব্যবহার করা হয়। এবং ওয়েবসাইটের হচ্ছে পেজের সংখ্যা কম হলে সেক্ষেত্রে আমাদের পেজগুলো ক্রমানুসারে দেখার জন্য আমরা এই লিনিয়ার কাঠামোটা ব্যবহার করে থাকি। এবং হচ্ছে আমরা এই কাঠামোর যে পেজগুলো, সেই পেজগুলোকে হচ্ছে নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট ইত্যাদি লিঙ্ক দ্বারা যুক্ত করে থাকি। বইপত্র, ম্যাগাজিন, পত্রিকা ইত্যাদির ক্ষেত্রে হচ্ছে এই কাঠামোটা কি হয়, ব্যবহার হয়। এবং লিনিয়ার কাঠামোয় ওয়েব পেজগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে। এই যে আমি নিচের মতো করে বললাম, আমার আমার কথার সাথে এগুলোর কোনো মিল আছে? নাই। তো এরকম তুমি জাস্ট পারফেক্টলি বললেই হচ্ছে। ওকে। এরপর দেখো এই কাঠামোর এই যে এখানে লিনিয়ার কাঠামোর একটা উদাহরণ দেওয়া আছে। লিনিয়ার কাঠামো কেমন হয়, যেমন এই পেজ থেকে এই পেজ, এই পেজ থেকে এই পেজ, এই পেজ থেকে একটার পর একটা পেজ, আবার যখন তুমি আসবা তখন আবার পেছনে আসবা। ঠিক আছে, একটার পর একটা। ওকে। এই কাঠামোর কোন অংশে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য রয়েছে, এই কাঠামোর কোন অংশে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য রয়েছে তা বোঝা যায় না। অর্থাৎ ধরো তুমি প্রথম পেজে কি করতেছো, তোমার একটা আর্টিকেল পড়তেছো বা একটা বিষয় সম্পর্কে পড়তেছো, তুমি অ্যাকচুয়ালি জানো না যে তোমার যে তথ্যটা তোমার প্রয়োজন সেটা এই কাঠামোর কোন পেজে আছে। যদি 10টা পেজ থাকে, তোমার 10টা পেজে কিন্তু ঘুরে ঘুরে দেখতে হবে। ঠিক আছে, তুমি এক্স্যাক্টলি জানো না যে আসলে কোন পেজের মধ্যে তুমি যেটা দেখতে চাচ্ছ বা তুমি যেটা জানতে চাচ্ছ সেই বিষয়টা কোন পেজের মধ্যে আছে। সো এই কাঠামোর কোন অংশে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য রয়েছে তা বোঝা যায় না। তাছাড়া ব্যবহারকারী ইচ্ছামতো কোনো পেজে হচ্ছে কি পরিভ্রমণ করতে পারে না। অর্থাৎ তুমি ফার্স্ট পেজ থেকে পঞ্চম পেজ, আবার সেকেন্ড পেজ থেকে ধরো দশম পেজ, এরকম তুমি একটা থেকে আরেকটা লাফাতে পারবে না। অর্থাৎ একটা থেকে আরেকটাতে যেতে পারবে না সরাসরি। তোমার সিকোয়েন্স মেনটেন করে যেতে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে করে যেতে হবে। কিন্তু দেখো, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের এমন কাঠামো ব্যবহার করা উচিত যাতে একজন ব্যবহারকারী সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্য রয়েছে। অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা এই কাঠামোটা ব্যবহার করি, লিনিয়ার কাঠামোটা, এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ ধরো আমার নোটিশ দেখতে হচ্ছে, আমাদের কলেজ সম্পর্কে, আমাদের কলেজে কি কি নোটিশ দিয়েছে, এই মাসের মধ্যে কখন পরীক্ষা হবে, কি হবে না হবে, এই ধরনের নোটিশ, বা কালকে কি হবে, পরশু কি হবে। তো কোনো নোটিশ যদি আমার দেখতে হয়, সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি জানি না এই কাঠামোর মধ্যে কোন পেজের মধ্যে নোটিশটা দেওয়া আছে। সো এরকম বড় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা লিনিয়ার কাঠামোটা ইউজ করি, সেক্ষেত্রে একজন ব্যবহারকারী, একজন শিক্ষার্থীর কাছে কিন্তু কোথায় কোন তথ্যটা রাখা আছে সেটা খুঁজে পাওয়া হচ্ছে কি অনেক কষ্ট হয়ে যাবে। সো এই কারণে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন কাঠামো ব্যবহার করতে হবে যেন একজন ব্যবহারকারী, একজন শিক্ষার্থী কোথায়, আমার ওয়েবসাইটের কোথায়, কোন জায়গায় আমার কলেজ সম্পর্কে বিভিন্ন তথ্য গোছালোভাবে দেওয়া আছে। ঠিক আছে, এরকম কাঠামো আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে এখানে এটাই বলা হচ্ছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এমন কাঠামো ব্যবহার করা উচিত যাতে করে একজন ব্যবহারকারী সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্য রয়েছে। তার মানে লিনিয়ার কাঠামো যে আমাদের জন্য প্রযোজ্য নয়, বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নয়, এটা হচ্ছে সত্য। সুতরাং উদ্দীপকের চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামোটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়, উক্তিটি যথার্থ। কারণ এখানে কোথায়
কোন পেজে কোন তথ্য রাখা আছে সেটা আমি জানি না। এটা জানার জন্য আমার প্রত্যেকটা পেজ হচ্ছে কি করতে হবে? প্রত্যেকটা পেজে গিয়ে দেখতে হবে। সো যেটা অনেক কষ্টের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। সো এই কারণে আমরা এমন কাঠামো সবসময় ইউজ করব, যাতে করে একজন ব্যবহারকারী সে খুব সহজেই বুঝে কোন সেকশনে গেলে, কোন পেজে গেলে তার প্রয়োজনীয় তথ্য সে পাবে। খুব সহজেই। ঠিক আছে? সো এই ছিল হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড ১৯ এর প্রশ্ন। আর তোমাদের কোনো মতামত থাকলে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দিবে। এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা হচ্ছে আমার লাইভ ক্লাস করতে চাও, হুমায়ুন স্যার ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবে। সো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।